সুধী শ্রোতা বন্ধুরা, তিয়াশার গল্পের বৈঠকে আপনাদের সবাইকে স্বাগত। তিয়াশার গল্পের বৈঠকের আজকের নিবেদন নয়ন চাঁদ, লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। শুরু করছি আজকের গল্প পাঠ, নয়ন চাঁদ। গভীর রাতে একটা শব্দ শুনে নয়নচাঁদ বাবুর ঘুম ভেঙে গেল। এমনিতেই নয়নচাঁদের ঘুম খুব পাতলা। টাকা থাকলেই দুশ্চিন্তা, আর দুশ্চিন্তা থাকলেই অনিদ্রা। অনিদ্রা থেকে আবার অগ্নিমান্দ হয়, অগ্নিমান্দ থেকে ঘটে উদরময়। সুতরাং টাকা থেকেও নয়নচাঁদের সুখ নেই। সারা বছর কবিরেজি, পাঁচন, হোমিওপ্যাথির গুটি আর অ্যালোপ্যাথির নানা বিদ্ঘুটে ওষুধ খেয়ে বেঁচে আছেন কোনো মতে। ঘুম ভাঙতেই নয়নচাঁদ চারদিকে চেয়ে দেখলেন, রাত্রিবেলা এমনিতেই নানা রকম শব্দ হয়। ইঁদুর দৌড়োয়, আরশোলা খড়খড় করে, কাঠের জোর পটপট করে ছাড়ে, হাওয়ায় কাগজ ওড়ে, আরও কত কি। তাই নয়নচাঁদ তেমন ভয় পেলেন না। তবে আধো ঘুমের মধ্যে তার মনে হয়েছিল শব্দটা হলো জানলায়। জানলার শিকে যেন টুং করে কেউ একটা ঢিল মেরেছিল। বিছানার মাথার দিকে জানলার পাশেই একটা টেবিল, তাতে ঢাকা দেওয়া জলের গেলাস। নয়নচাঁদ টর্চ জ্বেলিয়ে গেলাসটার দিকে হাত বাড়িয়ে থমকে গেলেন। টেবিলের উপর একটা কাগজের মোড়ক পড়ে আছে। নয়নচাঁদ উঠে বড় বাতি জ্বেলে মোড়কটা খুললেন। যা ভেবেছেন তাই। ঢিলে জড়িয়ে কে একখানা চিঠি পাঠিয়েছে তাকে। সাদামাটা একখানা কাগজে লাল অক্ষরে লেখা, নয়নচাঁদ, আমাকে মনে আছে? সামান্য দেনার দায়ে আমার ভিটে ঘুঘু চড়িয়েছিলে। শেষ অবধি গলায় গামছা বেঁধে আমাকে আত্মহত্যা করতে হয়। আমার বউ আর বাচ্চারা ভিখিরি হয়ে সেই থেকে পথে পথে ঘুরছে। অনেক সহ্য করেছি, আর না। আগামী অমাবস্যায় ঘাড় মটকাবো তোমায়। ততদিন ভালো মন্দ খেয়ে নাও, একটু ফুর্তি টুর্তি করে নাচ গান গেয়ে নাও। বেশি দিন তো আর নয়। ইতি তোমার জম জনার্দন। নয়নচাঁদ ঠক ঠক করে কাঁপতে লাগলেন। তার শিথিল হাত থেকে চিঠিটা পড়ে গেল। চাকর বাকর বউ ছেলে মেয়েদের ডাকার চেষ্টা করলেন বটে, কিন্তু গলা দিয়ে স্বর বেরোল না। জনার্দনকে খুব মনে আছে নয়নচাঁদের। নিরীহ গোছের মানুষ, তবে বেশ খরচের হাত ছিল তার। প্রায় হ্যান্ড নোট লিখে নয়নচাঁদের কাছ থেকে চড়া সুদে টাকা ধার করত। কখনো টাকা শোধ দিতে পারত না, পারেও নি। নয়নচাঁদ মামলায় জিতে লোকটার বাড়িঘর সব দখল করে নেয়। জনার্দন সেই দুঃখে বিভাগী হয়ে কোথায় চলে যায়। মাসখানেক বাদে নদীর ওপারে এক জঙ্গলের মধ্যে একটা আমড়া গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় তার পচা গলার লাশটা পাওয়া যায়। তার বউ ছেলেপিলেদের কি হয়েছে তা অবশ্য নয়নচাঁদ জানেন না। সেই ঘটনার পর বছর ৩-৪ কেটে গেছে। নয়নচাঁদের ভূতের ভয় আছে, তাছাড়া অপঘাতকে তিনি খুবই ভয় পান। খানিকক্ষণ বাদে শরীরের কাঁপুনিটা একটু কমলে তিনি জল খেলেন এবং বাড়ির লোকজনকে ডাকলেন। রাত্রে আর কেউ ঘুমোতে পারল না। এই রহস্যময় চিঠি নিয়ে উত্তেজিত আলোচনা, গবেষণা এইসবই হতে লাগলো। পরদিন সকালে গোয়েন্দা বরদাচরণকে ডেকে পাঠানো হলো। গোয়েন্দা বরদাচরণ পাড়ারই লোক। বরদাচরণ লোকটা একটু অদ্ভুত গোছের। স্বাভাবিক নিয়মে কোনো কাজ করতে তিনি ভালোবাসতেন না। তার সব কাজেই একটা বৈশিষ্ট্য আছে। এই যেমন, কোনো বাড়িতে গেলে তিনি কখনো সদর দরজায় দিয়ে যান না। কিছুতেই সদর দরজা দিয়ে উনি ঢুকবেন না, এমনকি খিড়কি দরজা দিয়েও না। তিনি হয় পাঁচিল টপকাবেন,
নয়তো গাছ বেয়ে উঠে ছাদ বেয়ে নামবেন। এমনকি জানলা ভেঙেও তাকে ঢুকতে দেখা গেছে। নয়নচাঁদের বাড়িতে বড়দা ঢুকলেন টারজানের কায়দায়। বাড়ির কাছেই একটা মস্ত বট গাছ আছে। সেই বটের একটা ঝুড়ি ধরে কষে খানিকটা ঝুল খেয়ে বড়দাবাবু পাশের একটা জাম গাছে ডাল ধরলেন। সেটা থেকে লাফিয়ে পড়লেন একটা চালতা গাছে। সেখান থেকে নয়নচাঁদের বাড়ির পাঁচিল ডিঙিয়ে অবশেষে একটা রেইন পাইপ ধরে তিনতলার জানলায় উকি দিয়ে হাসি মুখে বললেন, এই যে নয়নবাবু, কি হয়েছে বলুন তো, ডেকেছেন কেন? জানলায় আচমকা বরদাচরণকে দেখে নয়নচাঁদ তো ফিরমি খেয়ে প্রথমটায় গোঁ গোঁ করে শব্দ করতে লাগলেন। চোখে মুখে জলের ঝাপটা দিয়ে তাকে ফের সামাল দেওয়া হলো। বরদাচরণ ততক্ষণ পর্যন্ত ধৈর্যের সঙ্গে জানলার বাইরের পাইপ ধরে ঝুলে রইলেন। অবশেষে যখন ঘটনাটা বরদাচরণকে বলতে পারলেন নয়নচাঁদ, তখন বরদা খুব গম্ভীর মুখে বললেন, তাহলে এই জানলাটাই? এটা দিয়েই ঢিলে বাঁধা চিঠিটা ছোড়া হয়েছিল তো? হ্যাঁ বাবা বড়দা। জানালাটা খুব নিবিষ্টভাবে পরীক্ষা করে বড়দা বললেন, হুম, অনেকদিন জানালাটা রং করাননি দেখছি। না, খামোকা পয়সা খরচ করে কি হবে? জানালা রং করালেও আলো হাওয়া যেমন আসবে, রং না করালেও তেমনিই আসবে। ঝুটমুট কতগুলো খরচা করতে যাব কেন বাবা? তার মানে আপনি খুব কৃপণ লোক, তাই না? কৃপণ নই বাবা, লোকে বাড়িয়ে বলে, তবে হিসেবই বলতে পারে। কাল রাতে আপনি কি খেয়েছিলেন? কেন বাবা বড়দা? রোজ যা খাই তাই খেয়েছি, দুখানা রুটি আর কুমড়োর ছেঁচকি। বরদাচরণ গম্ভীর হয়ে বললেন, আপনি খুবই কৃপণ, ভীষণই কৃপণ। না বাবা, কৃপণ নই, হিসেবই বলতে পারো। আমার ফিস কত জানেন? 500 টাকা। আর খরচাপাতি যা লাগে, বুঝলেন তো? নয়নচাঁদ ফের ভিড়মি খেলেন। এবার জ্ঞান ফিরতে তার বেশ সময়ও লাগলো। বড়দা বিরক্ত হয়ে বললেন, কৃপণ বা হিসেবি বললে আপনাকে কিছুই বলা হয় না। আপনি যাচ্ছে তাই রকমের কৃপণ। বোধহয় পৃথিবীর সবচেয়ে কৃপণ লোক আপনি। নয়নচাঁদ মুখখানা বেজার করে বললেন, পাড়ার লোক হয়ে তুমি 500 টাকা চাইতে পারলে? তোমার ধর্মে শৈল? আপনার প্রাণের দাম কি তার চেয়ে বেশি নয়? কিছু কমই হবে বাবা। হিসেব করে দেখেছি আমার প্রাণের দাম 250 টাকার বেশি নয়। তবে আমি চললুম। ভিজিট বাবদ 20 টাকা আমার বাড়িতে পাঠিয়ে দেবেন। নয়নচাঁদ আঁতকে উঠে বললেন, যেও না বাবা বড়দা, যেও না, ওই 500 টাকাই দিবক্ষণ। বরদাচরণ এবার পাইপ বেয়ে নেমে সিঁড়ি বেয়ে ঘরে এসে ঢুকলেন। হাত বাড়িয়ে বললেন, চিঠিটা দেখি। চিঠিটা নিয়ে খুঁটিয়ে সবটা পড়লেন। কালিটা পরীক্ষা করলেন, কাগজটাও পরীক্ষা করলেন। আতস কাজ দিয়ে অক্ষরগুলো দেখলেন ভালো করে। তারপর নয়নচাঁদের দিকে চেয়ে বললেন, এটা কি জনার্দনেরই হাতের লেখা? ঠিক বুঝতে পারছি না। জনার্দন কয়েকটা হ্যান্ড নোট আমাকে লিখে দিয়েছিল, সেই লেখার সঙ্গে অনেকটা মিল আছে বটে। বড়দা বললে, মনে হচ্ছে গামছাটা তেমন টেকসই ছিল না। তার মানে কি বাবা, এখানে গামছার কথা ওঠে কেন? গামছাই আসল। জনার্দন গলায় গামছা বেঁধে ফাঁসে লটকেছিল, তাই তো? মনে হচ্ছে গামছা ছিঁড়ে সে পড়ে যায় এবং বেঁচেও যায়।
এ চিঠি যদি তারই লেখা হয়ে থাকে তো বিপদের কথা। আপনি বরং কটা দিন একটু ভালো খাওয়া দাওয়া করুন, আমোদ আহ্লাদ করে নিন প্রাণ ভরে। বুঝেছেন তো? তার অর্থ কি বাবা? কি বলছো এসব তুমি? আমি জীবনে কখনো ফুর্তি করিনি, তা জানো তুমি? জানি বলেই তো বলছি। টাকার পাহাড়ের ওপর শকুনের মতো বসে থাকা কি ভালো? অমাবস্যার তো আর দেরিও নেই। নয়নচাঁদ বাক্যহারা হয়ে চেয়ে রইলেন। তারপর বললেন, জনার্দন যে মরেছে তার সাক্ষী সাবুদ আছে। লাশটা শনাক্ত করেছিল তার আত্মীয়রাই। তবে তো আরো বিপদের কথা বলছেন। এ যদি ভূতের চিঠি হয়ে থাকে তবে আমাদের তো কিছুই আর করার নেই। নয়নচাঁদ এবার ফ্যাঁক করে কেঁদে উঠলেন। বললেন, প্রাণটা বাঁচাও বাবা, বড়দা, যা বলো তাই করি। বড়দা এবার একটু ভাবলেন, তারপর মাথাটা নেড়ে বললেন, ঠিক আছে, দেখছি। এই বলে বরদাচরণ বেরিয়ে গেলেন। ফিরে এলেন 3 দিন পর। মাথার চুল উস্কো খুস্কো, গায়ে ধুলো, চোখ লাল। বললেন, পেয়েছি। নয়নচাঁদ আশান্বিত হয়ে বললেন, পেরেছো বেটাকে ধরতে? যাক, বাঁচা গেল। বড়দা মাথা নেড়ে বললেন, তাকে ধরা অত সহজ নয়, তবে জনার্দনের বউ ছেলে মেয়ের খোঁজ পেয়েছি। এই শহরেরই একটা নোংরা বস্তিতে থাকে। ভিক্ষে শিক্ষে করে পরের বাড়িতে ঝি চাকর খেটে কোনো রকমে বেঁচে আছে। কিন্তু সে খবরে আমার কাজ কি? বড়দা কটমট করে চেয়ে থেকে বলে, চিঠিটা যদি ভালো করে পড়ে থাকেন তবে নিশ্চয়ই লক্ষ্য করেছেন ভূতটার কেন আপনার উপর রাগ। তার বউ ছেলে মেয়ের ভিখিরি হয়ে যাওয়াটা সে সহ্য করতে পারছে না। তা বটে, তা বটে। যদি বাঁচতে চান তো আগে তাদের ব্যবস্থা করুন। কি ব্যবস্থা বাবা বড়দা? তুমি কি ব্যবস্থা করতে চাও? তাদের বাড়িঘর ফিরিয়ে দিন, আর যা সব ক্রোক করেছিলেন তাও। ওরে বাবা, তার চেয়ে তো মরাই ভালো। আপনি চ্যাম্পিয়ন। কিসে বাবা বড়দা? কিপটে নিতে, বুঝেছেন? আচ্ছা, আসি। আমার কিচ্ছু করার নেই তাহলে কিন্তু। দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও, যেও না। অত চটো কেন? জনার্দনের পরিবারকে সব ফিরিয়ে দিলে কিছু কি হবে? মনে হয় হবে। তারপর আমি তো আছি। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নয়নচাঁদ বললেন, হ্যাঁ, তাহলে তাই হবে বাবা। অমাবস্যার আর দেরি নেই। মাঝখানে মোটে 7টা দিন। নয়নচাঁদ জনার্দনের ঘর বাড়ি, জমি জমা, ঘটি বাটি, সোনাদানা সবই তার পরিবারের কাছে ফিরিয়ে দিলেন। জনার্দনের বউ আনন্দে কেঁদে ফেলল। ছেলে মেয়েগুলো আনন্দে বিহ্বল হয়ে গেল। বড়দা নয়নচাঁদকে বললেন, আজ রাতে রুটির বদলে ভালো করে পরোটা খাবেন, সঙ্গে ছানার ডালনা আর পায়েস। বলো কি? যা বলছি তাই করতে হবে। আপনার প্রেশার খুব লো, শক টক খেলে মরে যাবেন। তাই হবে বাবা বড়দা, যা বলবে তাই করব, শুধু প্রাণটা তুমি দেখো। নয়নচাঁদ পরোটা খেয়ে দেখলেন, বাহ, বেশ তো লাগে। কোনোদিনও খাননি তো। ছানার ডালনা খেয়ে আনন্দে তার চোখে জল এসে গেল। আর পায়েস খেয়ে পূর্বজন্মের কথাই মনে পড়ে গেল তার। না, পৃথিবী জায়গাটা বেশ ভালোই। সকালবেলাতেই বড়দা জানলা দিয়ে উঁকি মারলেন। এই যে নয়নচাঁদ বাবু, কেমন লাগছে? গায়ে বেশ বল পাচ্ছি বাবা, পেটটাও ভুটভাট করছে না তেমন। আপনার কাছারি ঘরে বসে
কাগজপত্র সব দেখলাম। আরো 10টা পরিবার আপনার জন্য পথে বসেছে। তাদের সব সম্পত্তি ফিরিয়ে না দিলে কেসটা হাতে রাখতে পারবো না। বলো কি বাবা বড়দা, এ তো সাংঘাতিক কথা বললে তুমি। এরপর যে আমি পথে বসবো? প্রাণটা তো আগে। কি আর করেন, নয়নচাঁদ বাকি 10টা পরিবারের যা কিছু দেনার দায়ে দখল করেছিলেন তা সবই ফিরিয়ে দিলেন। মনটা একটু দমে গেল বটে, কিন্তু ঘুমটা হলো রাত্রে। অমাবস্যা এসে পড়ল প্রায়। আজ রাত কাটলেই কাল অমাবস্যা লাগবে। সন্ধেবেলা বড়দা এসে বললেন, কেমন লাগছে নয়নচাঁদ বাবু? ভয় পাচ্ছেন না তো? ভয় শুকিয়ে যাচ্ছি বাবা বড়দা। ভয় পাবেন না, আজ রাত্রে আরো 2খানা পরোটা বেশি খাবেন। কাল সকালে যত ভিখিরি আসবে কাউকে আপনি ফেরাবেন না, মনে থাকবে তো? নয়নচাঁদ হাঁপছাড়া গলায় বললেন, তাই হবে বাবা, তাই হবে। সব বিলিয়ে দিয়ে লেংটি পরে হিমালয়ে চলে যাব, যদি তাতে তোমার মনের স্বাদ মেটে। পরদিন সকালে উঠে নয়নচাঁদের চক্ষু চড়ক গাছ। ভিক্ষে দেয়া হয় না বলে এই বাড়িতে কখনোই ভিখারি আসে না। কিন্তু সকালে নয়নচাঁদ দেখেন বাড়ির সামনে শয়ে শয়ে ভিখিরি জুটেছে। দেখে নয়নচাঁদ মূর্ছা গেলেন। মূর্ছা ভাঙার পর বেজার মুখে উঠলেন। সিন্দুক খুলে টাকা বের করে চাকরকে দিয়ে ভাঙিয়ে আনলেন। ভিখিরিরা যখন বিদায় নিল তখন নয়নচাঁদের 1000খানেক টাকা খসে গেছে। নয়নচাঁদ মাথায় হাত দিয়ে বসে রইলেন অনেকক্ষণ। 1000 টাকা যে অনেক টাকা। দুপুরে একরকম উপোস করেই কাটালেন নয়নচাঁদ। টাকার শোক তো কম নয়। নিজের ঘরে শুয়ে থেকে একটু তন্দ্রাও এসে গিয়েছিল। যখন তন্দ্রা ভাঙল তখন চারিদিকে অমাবস্যার অন্ধকার। ঘরে কেউ আলোও দিয়ে যায়নি। আতঙ্কে অস্থির নয়নচাঁদ চেঁচালেন, ওরে কে আছিস? কেউ জবাব দিল না। ঘাটটা কেমন সুরসুর করছিল নয়নচাঁদের। বুকটা ছমছম। চারিদিকে কিসের যেন একটা ষড়যন্ত্র চলছে অদৃশ্য হয়ে। ফিসফাস কথাও তিনি শুনতে পাচ্ছেন। নয়নচাঁদ সভয়ে কাঠ হয়ে জানলাটার দিকে চেয়ে রইলেন। হঠাৎ সেই অন্ধকার জানালা একটা ছায়ামূর্তি উঠে এলো। নয়নচাঁদ আর সহ্য করতে পারলেন না। হঠাৎ তেড়ে উঠে জানলার কাছে ধেয়ে গিয়ে বললেন, কেন রে ভূতের পো? আর কোনো পাপ টাপ আছে আমার শুনি? আর কোন কর্মফল আমার বাকি আছে? তোরাই তোদের কেয়ার করি। হ্যাঁ। একটা টর্চের আলোয় ঘরটা ভরে গেল। হঠাৎ জানলার বাইরে থেকে বরদাচরণ বললেন, ঠিক বলেছেন নয়নবাবু, আপনারা পাপ টাপ কিচ্ছু নেই। ঘাড়ও কেউ মটকাবে না আপনার। অমাবস্যা একটু আগেই ছেড়ে গেছে বটে, তবে ফের অমাবস্যা আসতে আর কতক্ষণ? এবার থেকে যেমন চালাচ্ছেন তেমনি চালিয়ে যান। সকালে ভিখিরি বিদেয়, দুপুরে ভরপেট খাওয়া, বিকেলে দান ধ্যান সৎ চিন্তা, রাত্রে পরোটা। মনে থাকবে? নয়নচাঁদ একটা শ্বাস ছেড়ে বললেন, হুম, থাকবে বাবা, থাকবে। নমস্কার। গল্পটা কেমন শুনলেন? গল্পটা যদি ভালো লাগে অনুগ্রহ করে একটা লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন শ্রোতা বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন।